শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু। মিনিংস: অর্থ অর্ধ শতাব্দী মানে 50 বছর, জব্দ মানে লাঞ্ছিত বা নিগৃহীত, কৌশল মানে ফন্দি ফিকির, উপদ্রব মানে উৎপাত, টিউটার মানে গৃহশিক্ষক, পরিত্রাণ মানে মুক্তি, গৃহস্থ গৃহস্থ গরিহ দন্তস্ব থ মানে মধ্যবিত্ত পরিবারের লোক, সূর্যগ্রহণ মানে ভৌগোলিক তথ্য অনুযায়ী সূর্য, চন্দ্র, পৃথিবী যখন এক সরল রেখায় চলে আসে তখন সাময়িকভাবে চাঁদের ছায়া পৃথিবীর উপর এর যে অংশে পড়ে, যেখান থেকে সূর্যকে কিছু সময়ের জন্য দেখা যায় না, একেই সূর্যগ্রহণ বলে। উদ্যোগ মানে আয়োজন, মনস্কামনা মানে মনোবাসনা বা ইচ্ছা, সিদ্ধ দন্তস্বই মানে পূরণ, পয় দীর্ঘ র মূর্ধন্য, পবিত্র মানে পুণ্যজনক বা বিশুদ্ধ, আসবাবপত্র মানে কাঠের তৈরি জিনিসপত্র, দুর্যোগ মানে বিপর্যয়, বিরাম মানে বন্ধ হওয়া, পথশ্রম মানে পথ চলার জন্য পরিশ্রম, পুজো আহ্নিক মানে পুজোর জপ তপ, জো মানে উপায়, আহারাদি খাওয়া দাওয়া, অগত্যা মানে উপায় নেই বলে নিরুপায়, লাঘব মানে গৌরব হানি, উদ্বেগ মানে চিন্তা, শঙ্কা মানে ভয়, উপেক্ষা অবহেলা, নিরন্তর মানে বিরামহীন, আক্ষেপ মানে অনুশোচনা, বালকোচিত মানে শিশুর মতো, বালকোচিত, সর্বসন্তাপহর মানে সব কষ্ট দূরকারী, সর্বসন্তাপহর মানে সব কষ্ট দূরকারী, পরিচর্যা মানে দেখাশোনা, উপাচার মানে পূজার সামগ্রী, ক্যাম্বিসের ব্যাগটা মানে মোটা কাপড়ের তৈরি ব্যাগ, অব্যক্ত যা বলা যায় না, প্রয়াস চেষ্টা, হতবুদ্ধি, কিং কর্তব্য বিমূঢ়, কয়হস্যই অনুস্বার ক তয়রেফ বয়জফলা বয়হস্যই ময় দীর্ঘ ঢয় শূন্য র, কিং কর্তব্য বিমূঢ়, মহা মহাপাপক মানে মহাপাপকারী, প্রায়শ্চিত্ত মানে সাপমোচন করার অনুষ্ঠান, প্রায়শ্চিত্ত মানে সাপমোচন করার অনুষ্ঠান, ত্রিসীমানায় মানে কাছাকাছি, অবধি মানে পর্যন্ত, সুকোমল মানে অতিশয় নরম, সুপরিপুষ্ট মানে নধর, সসব ব্যস্ত মানে শসের ন্যায় ব্যস্ত, ঘোর অন্ধকার মানে গাঢ় অন্ধকার, আমেজ মানে রেশ, দুর্বিপাক মানে দুর্যোগ, অনভ্যস্ত মানে অভ্যস্ত নয়, অগণিত মানে অসংখ্য, প্রতিহত মানে প্রতিরোধ, সর্বসন্তাপহর মানে সর্বক্লান্তি নাশক, স্থানভ্রষ্ট মানে স্থানচ্যুত, আস্ত মানে গোটা, অশ্রুজল মানে জলে ভরে যাওয়া, চুলোয় যাক মানে উচ্ছন্নে যাক। এইবার কোয়েশ্চেন আনসার্স। মানুষকে ভয় দেখাবার, জব্দ করার কত কৌশলই যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই। কে, কার লেখা কোন গল্পের অন্তর্গত, বক্তা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লালু
ছোট গল্পের অন্তর্গত বক্তা লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজে, কারণ লালু সম্পর্কে তিনি ভালো করেই জানতেন। লালু ছিল তার ছেলেবেলাকার বন্ধু। বক্তা লেখক তার ছেলেবেলাকার বন্ধু লালু সম্পর্কে বলেছেন, লালুর সঙ্গে আবাল্য পরিচিতি আবাল্য পরিচিত লেখক তার সম্পর্কে অনেক কিছু জানতেন। তার দুষ্টু বুদ্ধির সঙ্গে লেখকের পরিচয় ছিল। লালু দুষ্টু বুদ্ধি সম্পর্কে বহু জনশ্রুতিও আছে। লালু শরৎচন্দ্রের সৃষ্ট একটি অনবদ্য চরিত্র। সে পড়াশোনায় যথেষ্ট ভালো, পরীক্ষায় প্রথম ছাড়া সে দ্বিতীয় হয় না। তার মাথায় দুষ্টু বুদ্ধি সবসময়ই খেলে। মনে আছে, মাকে জব্দ করার জন্য সে রাবারের সাপ নিয়ে আসে। মা ভয়ে পেয়ে পায়ে চোট পেয়ে 7-8 দিন শয্যাশায়ী হয়ে পড়ে। লালু গুরুদেবের গুরুগিরিতে বিশ্বাসী নয়, তাই বাড়িতে মা গুরুদেবকে আনতে চাইলে সে তাকে তাড়াবার পরিকল্পনা করে। রাতের অন্ধকারে সে গুরুদেবের বিছানার মশারিতে একটা বরফের টুকরো রেখে দেয়, গুরুদেবকে নাস্তানাবুদ করে ছাড়ে। লালু আত্মবিশ্বাসী, নিজেই পড়াশোনা করে পরীক্ষায় ভালো ফল করতে সে পছন্দ করে, তাই প্রাইভেট টিউটারের সাহায্যে সে প্রাইভেট টিউটারের সাহায্যকে সে বাড়তি বোঝা বলে মনে করে। নেক্সট কোয়েশ্চেন। কিন্তু মনে মনে রহিল ও মার পরে চটে। ও বলতে কাকে বোঝানো হয়েছে? ও মায়ের উপরে চটে রইল কেন? আগে আগে মায়ের সঙ্গে সে কোনো রকম কিরকম আচরণ করেছিল, পরে চটে গিয়ে সে মায়ের উপর কিভাবে প্রতিশোধ নেয়? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লালু গল্পে এখানে ও বলতে লালুকে বোঝানো হয়েছে। মায়ের প্রতি চটে যাওয়ার প্রধান কারণ লালুর পড়াশোনার জন্য একজন মাস্টারমশাই নিয়োগের ব্যবস্থার কথা বলেছিলেন মা। তার ঘাড়ে মাস্টার চাপানো ব্যবস্থায় লালু একদম খুশি হতে পারেনি। তার ধারণা বাড়িতে গৃহশিক্ষক আনা আর পুলিশ ডেকে আনা একই ব্যাপার। পূর্বে সে মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছিল। মাকে ভয় দেখাবার জন্য সে একটা রাবারের সাপ এনেছিল। মা ভয় পেয়ে পা মুচকে যায়। প্রায় 7-8 দিন খুঁড়িয়ে চলতে হয়েছিল। লালুর ঘাড়ে মাস্টার চাপানো প্রস্তাবটা লালুর ভালো লাগেনি। সে সুযোগ বুঝে মায়ের উপর প্রতিশোধ নিতে বদ্ধপরিকর হয়। সুযোগ এসেও যায়। নন্দরানীর গুরুদেব স্মৃতিরত্ন মশাই সূর্যগ্রহণের স্নান করতে বেনারসে আসেন। সেখান থেকে আসেন নন্দরানীর বাড়ি। নন্দরানীর গুরুদেব স্মৃতিরত্ন মশাই সূর্যগ্রহণের স্নান করতে বেনারসে আসেন। সেখান থেকে আসেন নন্দরানীর বাড়ি। নতুন বাড়িতে গুরুদেবকে এনে তাঁর আশীর্বাদ পাওয়ার জন্য নন্দরানী কোনো ত্রুটি রাখেননি। কিন্তু লালুর দুষ্ট বুদ্ধিতে গুরুদেব ত্রাহি ত্রাহি রব ঝাড়েন। সেখান থেকে পালাতে পারলে বাঁচেন। লালু গুরুদেবকে তাড়াবার জন্য রাত্রে মশারির উপর কাপড় জড়িয়ে এক চাঙড় চয়াকার উমডয় শূন্যর এক চাঙড় বরফ রেখে দেয়। রাত্রে গুরুদেব সবেমাত্র শরীরটি বিছানায় এলিয়ে দিয়েছেন, অমনি বরফ শীতল জল তার শরীরে পড়তে থাকে। তিনি সারা রাত ক্যাম্বিসের খাট ঘরের এপাশ থেকে ওপাশ থেকে এপাশ আনেন, কিন্তু জল পড়া আর বন্ধ হয়নি। অবশেষে বারান্দায় গিয়ে এক কোণে বসে পড়েন। সেখানেও মশাদের উৎপাতে তার প্রাণ যাবার উপক্রম। মনে মনে ঠিক করেন, ভোরবেলা উঠে প্রথমে যে ট্রেন পাবেন তাতে করেই বাড়ি ফিরে যাবেন। এভাবে গুরুদেবকে তাড়ানোর ব্যবস্থা করে সে মায়ের উপর প্রতিশোধ নেয়। নেক্সট কোয়েশ্চেন। ফেরার পথে নন্দরানীকে
আশীর্বাদ করে যাবেন। নন্দরানী কে? কে কাকে আশীর্বাদ করার কথা ভাবছেন? তিনি কোথায় কি কারণে গিয়েছিলেন? নন্দরানীর আশীর্বাদ করতে এসে তার কি অবস্থা হয়েছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লালু গল্পের নন্দরানী হলেন লালুর মা। তাঁর স্বামী সেখানকার উকিল। তাদের আর্থিক অবস্থা বেশ সচ্ছল। দন্তস্ব চয় ছ ল, এখানে দন্তস্ব চয় ছ ল লিখেছে বটে, আমি দন্তস্বয় ব হবে না বোধহয়, যাই হোক। নন্দরানীর গুরুদেব স্মৃতিরত্ন মশাই, দন্তস্বয় ময় রি তয় হস্যই র তয় দন্ত ন। নন্দরানীর গুরুদেব স্মৃতিরত্ন মশাই নন্দরানীকে আশীর্বাদ করার কথা ভেবেছিলেন। গুরুদেব থাকেন ফরিদপুরে। নন্দরানীর গুরুদেব স্মৃতিরত্ন মশাই নন্দরানীকে আশীর্বাদ করার কথা ভেবেছিলেন। গুরুদেব থাকেন ফরিদপুরে। সেখান থেকে ভাগলপুরে আসা বেশ কষ্টকর, কারণ তার বয়স হয়েছে। থাকেন ফরিদপুরে, সেখান থেকে ভাগলপুরে আসা বেশ কষ্টকর, কারণ তার বয়স হয়েছে। কিন্তু সূর্যগ্রহণ উপলক্ষে তিনি বেনারসে গ্রহণের স্নান সারতে আসেন। সেখান থেকে ভাগলপুরের দূরত্ব খুব কমই। তাই গুরুদেব স্মৃতিরত্ন মশাই নন্দরানীকে চিঠি লিখে জানান বেনারস থেকে ফেরার পথে তিনি নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন। কিন্তু নন্দরানীকে আশীর্বাদ করতে এসে তার নাজেহাল অবস্থা হয়। নন্দরানী তার স্বাচ্ছন্দ্যের জন্য দন্তস্বয় বয় আকার চয় ছ দন্তন্বয় দয় জফলা একার র, স্বাচ্ছন্দ্যের জন্য দন্তস্বয় বয় আকার চয় ছ দন্তন্বয় দয় জফলা একার র, স্বাচ্ছন্দ্যের জন্য সব রকম ব্যবস্থাই করেন। কিন্তু লালুর দুষ্ট বুদ্ধিতে সে সবই বানচাল হবার উপক্রম হয়। নন্দরানী তার স্বাচ্ছন্দ্যের জন্য সব রকম ব্যবস্থাই করেন, কিন্তু দন্তস্ব বয়াকার চয় ছ দন্তন্বয় দয় একার স্বাচ্ছন্দ্যের জন্য সব রকম ব্যবস্থাই করেন, কিন্তু লালুর দুষ্ট বুদ্ধিতে সে সবই বানচাল হবার উপক্রম হয়। রাত্রে গুরুদেবের মশারির উপর লালু একখণ্ড বরফ কাপড়ে পুঁটলিতে বেঁধে দেয়। ঘুমন্ত গুরুদেবের শরীরে ঠান্ডা জলের ফোঁটা পড়তেই তার ঘুম ভেঙে যায়। তিনি ছাদে ফুটো আছে ভেবে ক্যাম্বিসের খাট একবার এপাশ থেকে ওপাশ নিয়ে যান, আবার ওপাশ থেকে এপাশ আনেন। বাড়ির ছাদ ফুটো হয়ে একেবারে নষ্ট হয়ে গেছে এই ভেবে বারান্দায় একটি বেঞ্চে আশ্রয় নেন। সেখানে মশার কামড়ের তাড়নায় তাকে ছোটাছুটি করতে হয়। অবশেষে বারান্দার একপাশে বসে মশার কামড় সহ্য করে রাত কাটাতে মনস্থ করেন। মনে মনে স্থির করেন সকালে উঠে প্রথম ট্রেনেই বাড়ি ফিরবেন। এরপর তিনি ঘুমিয়ে পড়েছেন তার কখন যে তিনি ঘুমিয়ে পড়েছেন তার ঠিক ছিল না। নেক্সট কোয়েশ্চেন। এতদিনে মনস্কামনা সিদ্ধ হবে। কার মনস্কামনা পূর্ণ হবে? তার কি মনস্কামনা ছিল? এতদিন তার মনস্কামনা সিদ্ধ হয়নি কেন? তার মনস্কামনা এবার কিভাবে সিদ্ধ হবে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু গল্পে লালুর মা নন্দরানীর মনস্কামনা পূরণ হবার কথা বলা হয়েছে। নন্দরানীর অবস্থাপন্ন ঘরের গৃহিণী। নন্দরানী অবস্থাপন্ন ঘরের গৃহিণী। অ ব দন্তস্বয় থয় আকার প দন্তনয় দন্তন, অবস্থাপন্ন ঘরের গৃহিণী। স্বামী প্রথিতযশা উকিল। পয়রফুলা ওকার থয় হস্যই ত প্রথিত যশা অন্তস্থ জ তালবস্যয় আকার। স্বামী যশা উকিল। বহুদিনের আশা তার মনস্কামনা পূর্ণ হবে।
বাড়িতে গুরুদেবের পায়ের ধুলো পড়বে, বাড়িটা পবিত্র হবে। তাই গুরুদেবের চিঠি পেয়ে নন্দরানী উৎফুল্ল হয়ে ওঠেন। এতদিনে তার মনস্কামনা সিদ্ধ হয়নি, তার কারণ গুরুদেব স্মৃতিরত্নের বয়স ও ফরিদপুর থেকে ভাগলপুরের দূরত্ব। ভয়াকার গল ভাগল পয়হস্য রয়কার ভাগলপুরের দূরত্ব, ফরিদপুর থেকে ভাগলপুরের দূরত্ব। গুরুদেব স্মৃতিরত্ন বয়সের ভারে বৃদ্ধ, তার উপর ফরিদপুর থেকে ভাগলপুরে আসা তার সামর্থ্যে কুলোবে না, কারণ দীর্ঘ পথের পরিশ্রম তার সহ্য হবে না। তাই শত ইচ্ছে থাকলেও গুরুদেবকে তাঁর বাড়িতে এনে তাঁর আশীর্বাদ নেওয়া সম্ভব হয়নি। নন্দরানীর মনস্কামনা এবার সিদ্ধ হবে, কারণ গুরুদেব স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে স্নান করতে বারাণসীতে আসছেন। বয়াকার রয়াকার মূর্ধন্য বারাণ দন্তস্বয় দীর্ঘই তয়কার বারাণসীতে আসছেন। সেখান থেকে ভাগলপুরের দূরত্ব খুবই কম। তাই গুরুদেব নিজেই জানিয়েছেন যে বারাণসীতে স্নান সেরে ফেরার পথে তিনি নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন। দীর্ঘদিনের মনস্কামনা পূর্ণ হওয়ার আশায় আনন্দে নানা উদ্যোগ ও আয়োজনের ব্যবস্থা করে ফেললেন। না, আয়োজনে ব্যস্ত হয়ে পড়লেন। কি বললেন? দীর্ঘদিনের মনস্কামনা পূর্ণ হবার আশায় ম দন্ত ন মন দন্তস্বয় কয় আকার স্কামনা মনস্কামনা ম দন্ত ন দন্তস্বয় কয় আকার ম দন্ত ন আকার মনস্কামনা পূর্ণ হবার আশায় আনন্দে নানা উদ্যোগ ও আয়োজনে ব্যস্ত হয়ে পড়লেন। অন্তস্থয়কার বর্গের জ দন্ত নয়কার। নেক্সট কোয়েশ্চেন। দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন। গুরুদেব কোথায় এসে উপস্থিত হলেন? গুরুদেব কোথা থেকে এলেন? তিনি কেন এখানে এসে উপস্থিত হয়েছিলেন? উপস্থিত হওয়ার পর তার কি অবস্থা হয়েছিল? বারাণসী থেকে গুরুদেবের চিঠি আসার কয়েকদিন পরেই গুরুদেব ভাগলপুরে নন্দরানীর বাড়িতে এসে উপস্থিত হলেন। তিনি আপাতত বারাণসী থেকে ভাগলপুরের শিষ্যা নন্দরানীর বাড়িতে পদধূলি দিতে উপস্থিত হলেন। তিনি আপাতত বারাণসী থেকে ভাগলপুরের শিষ্যা নন্দরানীর বাড়িতে পদধূলি দিতে উপস্থিত হলেন। তিনি এখানে এসে উপস্থিত হলেন লালুর মা নন্দরানীকে আশীর্বাদ করার জন্য, তার পদধূলিতে নন্দরানীর নতুন গৃহকে পবিত্র করে তুলতে। নন্দরানী গুরুদেবের সেবায় কোনো ত্রুটি রাখেননি। তার জন্য ঘর নির্দেশ করে নতুন শয্যার ব্যবস্থা করেন। তার জন্য ঘর নির্দিষ্ট করে দন্তন্বস্যই দয়রে ফস্যই পেটকারা মূর্ধন্যস্বয় ট তার জন্য ঘর নির্দিষ্ট করে নতুন শয্যার ব্যবস্থা করেন। ঘরের এক কোণে কয়কার মূর্ধন্যয়কার ঘরের এক কোণে তার পূজা অর্চনার ব্যবস্থা করেন। পয় দীর্ঘ বর্গের জ আকার পূজা অচয়রের দন্তন্বয়াকার পূজা অর্চনার ব্যবস্থা করে দেন। কিন্তু কপাল মন্দ, তাই রাত্রে শুরু হলো উৎপাত। রাত্রে বিছানায় শোবার পর নিদ্রাটি সবেমাত্র সুখকর হয়েছে, এমন সময় উপর থেকে ঠান্ডা জল ফোঁটা ফোঁটা করে গুরুদেবের শরীরে পড়তে থাকে। গুরুদেব ক্যাম্বিসের খাট ধরে একবার এপাশে নিয়ে যান, একবার ওপাশে নিয়ে যান, কিন্তু জল পড়া বন্ধ হয় না। ছাদে ফুটো হয়ে গেছে ভেবে ভেঙে পড়ার সম্ভাবনায় তিনি বারান্দায় একটি বেঞ্চিতে গিয়ে বসেন। সেখানে মশার কামড়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েন। শেষে বারান্দার এক কোণে বসে রাত কাটাতে মনস্থ করেন এবং মনে মনে স্থির করেন সকালের প্রথম ট্রেনেই তিনি বাড়ি ফিরবেন। সারা রাত্রি অনিদ্রার পর কখন যে ঘুমিয়ে পড়েছেন তা জানতেন না। পরদিন সকালে নন্দরানী তাকে এই অবস্থায় দেখে ভয়ে আঁতকে ওঠেন। নেক্সট কোয়েশ্চেন। স্মৃতিরত্ন বিপদে পড়লেন। স্মৃতিরত্ন কে? তিনি কোথায় বিপদে পড়েছিলেন? তিনি কিভাবে বিপদে পড়েছিলেন? কে কেন তাকে বিপদে ফেলেছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লালু গল্পে স্মৃতিরত্ন হলেন লালুর মা নন্দরানীর গুরুদেব। তিনি বেনারস থেকে ভাগলপুরে এসে তার
শিষ্য নন্দরানীর নতুন বাড়িতে বিপদে পড়েছিলেন। তিনি বেনারস থেকে ভাগলপুরে এসে তাঁর শিষ্য নন্দরানীর নতুন বাড়িতে এসে বিপদে পড়েছিলেন। নন্দরানী তার নতুন বাড়িতে একতলায় সবচেয়ে ভালো ঘরটিতে গুরুদেবের থাকার ব্যবস্থা করে দেন। কিন্তু রাত্রে ক্যাম্বিসের খাটে শুয়ে সবেমাত্র ঘুমটি এসেছে এমন সময় মশারির ছাদ থেকে হিম শীতল জল ফোঁটা ফোঁটা করে স্মৃতিরত্নের নধর শরীরের উপর পড়তে থাকে। কিন্তু রাত্রে ক্যাম্বিসের খাটে শুয়ে সবেমাত্র ঘুমটি এসেছে এমন সময় মশারির ছাদ থেকে হিম শীতল জল ফোঁটা ফোঁটা করে স্মৃতিরত্নের নধর শরীরের উপর পড়তে থাকে। ক্যাম্বিসের খাট টেনে আর একবার শোবার চেষ্টা করেন, কিন্তু শোবা মাত্রই তিনি জলে শোয়া শোয়া মাত্রই তেমনি জলের ফোঁটা পড়তে থাকে। তিনি খাট টেনে নিয়ে একবার এধারে একবার ওধারে নিয়ে গেলেন, কিন্তু সেখানেও সেই বিপত্তি। এবার স্মৃতিরত্ন দেখতে পেলেন সমস্ত বিছানাটি ভিজে গেছে, শোবার জো নেই। অজানা আশঙ্কায় তিনি বারান্দায় বেরিয়ে আসেন এবং একটি বেঞ্চিতে বসেন। বয়কার ইঁয় চয় হস্যই তয়কার। কিন্তু সেখানেও মশার আক্রমণে তার প্রাণ অতিষ্ঠ হয়ে ওঠে। তারপর তিনি বারান্দার এক কোণে আশ্রয় নিতে বাধ্য হন। তারপর কখন ঘুমিয়ে পড়েন মনে নেই। লালু তার মায়ের উপর প্রতিশোধ নিতেই নন্দরানী গুরুদেব স্মৃতিরত্নের হাঁড়ির হাল করে ছেড়েছিল। নন্দরানী লালুর উপর মাস্টার চাপিয়ে দিতে চাইলে লালু মেনে নিতে পারেনি। তাই সে নন্দরানীর গুরুদেবকে অতিষ্ঠ করে তোলে। নেক্সট কোয়েশ্চেন, হঠাৎ এমনি সময় নতুন অভাবনীয় উপদ্রব। হঠাৎ এমনি সময় বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? কে এই নতুন বিপদের সম্মুখীন হলেন? নতুন উপদ্রবটি কি? এই নতুন উপদ্রব থেকে বাঁচার জন্য তিনি কি করেন? হঠাৎ এমনি সময় বলতে স্মৃতিরত্ন যখন ঘর থেকে বেরিয়ে বারান্দায় একটি বেঞ্চে বসে গায়ে কোঁচার খুঁটটা জড়িয়ে নিয়ে পা দুটি যথাসম্ভব উপরে তুলে আরাম করার ব্যবস্থা করে নিয়েছেন। নানাবিধ শ্রান্তি দুর্বিপাকে দেহ অবশ, মন তিক্ত। কি বলছে? হঠাৎ এমনি সময় বলতে স্মৃতিরত্ন যখন ঘর থেকে বেরিয়ে বারান্দার একটি বেঞ্চে বসে গায়ে কোঁচার খুঁটটা জড়িয়ে নিয়ে পা দুটিকে যথাসম্ভব উপরে তুলে আরাম করার ব্যবস্থা করে নিয়েছেন। নানাবিধ শ্রান্তি দুর্বিপাকে দেহ অবশ, মন তিক্ত। তয়হস্যৌ বয়রেফ হস্যই পয়াকার কয়েকার। দুর্বিপাকে দেহ অবশ, মন তিক্ত। ঘুমে চোখের পাতা ভারাতুর, অনভ্যস্ত, গুরু ভোজনের জন্য দু একটা অন্ন উদ্গারের অভ্যেস। ঘুমে চোখের পাতা ভারাতুর, অনভ্যস্ত, গুরু ভোজনের জন্য দু একটা অন্ন উদ্গারের অভ্যাস। ঠিক তখনই অভাবনীয় উপদ্রবের সম্মুখীন হন। ভারাতুর, অনভ্যস্ত, অদন্তন্য ভয়জফলা দন্তস্বয়ত, অনভ্যস্ত, গুরু ভোজনের গয়হস্যৌ রয়হস্যৌ ভয়কার বর্গের দন্তনায়িকার। গুরু ভোজনের জন্য দু একটা অন্ন উদ্গারের আভাস। ঠিক তখনই অভাবনীয় উপদ্রবের সম্মুখীন হন। নন্দরানীর গুরুদেব ফরিদপুরের স্মৃতিরত্ন মশাই এই উপদ্রবের সম্মুখীন হন। দন্তস্ব ময়ময় হস্যৌ ক্ষয় দীর্ঘই দন্তনা। উপদ্রবটি হলো পশ্চিমী বড় বড় মশার কামড়। বড় বড় মশা গুরুদেবকে কানের দুপাশে এসে গান জুড়ে দিল। শঙ্কায় তার মন পূর্ণ হয়ে উঠল। এরা যে সংখ্যায় কত তা বুঝে ওঠার আগেই সারা শরীরে অসম্ভব জ্বলুনি শুরু হয়ে যায়। এই নতুন উপদ্রবের মোকাবিলা করার ক্ষমতা গুরুদেবের নেই।
এদের কামড়ে যেমন জ্বলুনি তেমনি চুলকুনি। স্মৃতিরত্ন দ্রুত স্থান ত্যাগ করেন, কিন্তু তারাও নাছোড়বান্দা। তারা গুরুদেবের সঙ্গ নেয়। গামছার সধন সঞ্চালনেও গামছার সধন দন্ত সধ দন্ত না সঞ্চালনেও তাদের হাত থেকে নিস্তার না পেয়ে, বোধহয় গামছা ঘোরাচ্ছিল আর কি, নিস্তার না পেয়ে এপাশ ওপাশ ছুটে বেড়াতে লাগলেন। ঘড়িতে 4টে বাজলো। স্মৃতিরত্ন গায়ে কাপড় জড়িয়ে বারান্দার এক কোণে পিঠটা যথাসম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে পড়েন। তারপর কখন ঘুমিয়ে পড়েছেন মনে নেই। সে নেক্সট কোয়েশ্চেন, সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীর উপেক্ষা করে বিশ্বে এমন বীরপুরুষ কেউ নেই। সে বাহিনী বলতে কাদের কথা বোঝানো হয়েছে? বোধহয় মশা। তারা কিভাবে সমস্যায় ফেলেছিল? সে বাহিনীকে উপেক্ষা করার চেষ্টা বক্তা কিভাবে করেছিল? উপেক্ষা করতে না পারায় তার কি প্রমাণিত পরিণতি হয়? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লালু গল্পে সে বাহিনী বলতে বিহারের ভাগলপুরের মশক বাহিনীকে বোঝানো হয়েছে। তাদের কামড়ে জ্বলুনি যেমন তেমনি তার চুলকুনি। তারা ঝাঁকে ঝাঁকে অগণিত সংখ্যায় রাত্রির অন্ধকারে নন্দরানীর গুরুদেবকে সমস্যায় ফেলেছিল। তাদের কামড়ের জ্বলুনি যেমন তেমনি তার চুলকুনি। গুরুদেব তাদের আক্রমণে অতিষ্ঠ হয়ে সে স্থান ত্যাগ করেন, কিন্তু মশক বাহিনী তার পিছু ছাড়েনি। সে বাহিনীকে উপেক্ষা করার জন্য স্মৃতিরত্ন প্রথমে দ্রুত সে স্থান ত্যাগ করেন। মশারাও তার সঙ্গ নেয়। তাদের আক্রমণের হাত পায়ের নিরন্তর অক্ষেপ। তাদের আক্রমণে হাত পায়ের নিরন্তর অক্ষেপ। গামছার সাধন আন্দোলন কিছুই কাজে এলো না। তাদের আক্রমণে হাত পায়ের নিরন্তর অক্ষেপ মানে হাত পা নাড়া, বোধহয় গামছার সাধন আন্দোলন কিছুই কাজে এলো না। স্মৃতিরত্ন একবার এপাশ থেকে ওপাশ, আবার ওপাশ থেকে এপাশ ছুটে বেড়াতে লাগলেন। শীতের মধ্যেও তার গায়ে ঘাম হলো। অবশেষে বারান্দার এক কোণে বসে পিঠটা যতটা সম্ভব দেওয়ালে ঠেকিয়ে গায়ে কাপড় দিয়ে বসে পড়লেন। মনে ভাবলেন, মশার হাত থেকে বাঁচলে সকালে উঠেই প্রথম ট্রেনে বাড়ি ফিরে যাবেন। তারপর কখন যে ঘুমিয়ে পড়েন তা জানতে পারেননি। মশাদের কামড়ে অবশ্য মারা না গেলেও মৃত প্রায় হয়ে পড়েন। ভোরবেলা নন্দরানী এসে তাকে উদ্ধার করেন। কোনো রকমে প্রাণে বেঁচে সে যাত্রায় স্মৃতিরত্ন প্রত্যাবর্তন করেন। স্মৃতিরত্ন গৃহে প্রত্যাবর্তন করেন। প্রাণে বেঁচে সে যাত্রায় স্মৃতিরত্ন গৃহে প্রত্যাবর্তন করেন। নেক্সট কোয়েশ্চেন, কেন যে এখানে আসতে মন চাইতো না তার হেতু বোঝা গেল। কোথায় আসার কথা বলা হয়েছে? এই উদ্ধৃতিটি কার উক্ত? কেন তার এই উপলব্ধি হয়েছে? এই উপলব্ধি হওয়ার পর তিনি কি সিদ্ধান্ত নিয়েছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লালু গল্পে নন্দরানীর গুরুদেব স্মৃতিরত্ন মশাইয়ের ভোগালপুরে নন্দরানীর বাড়িতে আসতে মন চাইতো না, এই উক্তিটি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি এই উক্তিটি নন্দরানীর গুরুদেব স্মৃতিরত্ন মশাই সম্পর্কে করেছেন। বিহারের ভাগলপুরের মশার কথা তিনি অনেক শুনেছেন। তাদের আক্রমণের ভয়ে স্মৃতিরত্ন যেখানে আসার ইচ্ছে প্রকাশ করতেন না। ব্যক্তিগতভাবে স্মৃতিরত্ন মশাইয়ের আগেও হয়তো এখানে এসে থাকবেন এবং তখন হয়তো মশক বাহিনীর সঙ্গে তার পরিচয় হয়েছে। এবারে সে পরিচয় আরও নিবিড় হয়। তার উপলব্ধি হয় মশার হাত থেকে বাঁচলে তিনি সকালের গাড়ি ধরেই বাড়ি ফিরে যাবেন আর এমুখো হবেন না। এই উপলব্ধির পর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আর এখানে থাকবেন না।
সকালের প্রথম গাড়িতেই তিনি বাড়ির পথে যাত্রা করবেন, তাই দেওয়ালে ঠেস দিয়ে বসে পড়েন। কোথাকার ঘড়িতে 4টে বাজার শব্দ হলো। মশকদের উদ্দেশ্যে বলে ওঠেন, কামড়া বেটারা কামড়া, সকাল পর্যন্ত যদি বেঁচে থাকি তবে এ দুর্ভাগা দেশে আর নয়। সকালে যে গাড়ি প্রথম পাবেন, যা যদি বলেন যে যদি সকাল অবধি তিনি বেঁচে থাকেন তাহলে ওই দুর্ভাগা দেশে আর তিনি থাকবেন না। মশাদের উদ্দেশ্যে বলে ওঠেন, কামড়া বেটারা কামড়া। আর হ্যাঁ, আচ্ছা, সকালে যে গাড়ি প্রথমে পাবেন তাতেই দেশের পথে যাত্রা করবেন। তারপর অবশ্য তিনি ঘুমে আচ্ছন্ন চয়ছ দন্তন হয়ে পড়েন। ঘুম ভাঙে নন্দরানীর ডাকে। নেক্সট কোয়েশ্চেন। ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি নেই। কে কখন মুখ বাড়িয়ে কি দেখলো? তিনি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? কোন ব্যাপার দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন? ঘরের মধ্যে ব্যাপারটি কে কেন ঘটিয়েছিল? শরৎচন্দ্রের লালু গল্পে লালুর মা নন্দরানী ভোরবেলা গুরুদেবের পরিচর্যায় লাগার উদ্দেশ্যে নিচের তলায় নেমে দেখতে পান দোর খোলা। ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখলেন গুরুদেব সেখানে নেই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লালু গল্পে লালুর মা নন্দরানী ভোরবেলা গুরুদেবের পরিচর্যায় লাগার উদ্দেশ্যে নিচের তলায় নেমে দেখতে পান দোর খোলা। ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখলেন গুরুদেব সেখানে নেই। তিনি বলতে এখানে নন্দরানীর গুরুদেব স্মৃতিরত্ন মশাইকে বোঝানো হয়েছে। ঘর খোলা, দক্ষিণ দিকের খাট উত্তর দিকে, তার ক্যাম্বিসের ব্যাগটা জানলা ছেড়ে মেঝেতে নেমেছে, কোষাকুষি আসন প্রভৃতি পূজার আহ্নিকের জিনিসপত্র এলোমেলো, স্থানভ্রষ্ট। ঘরে গুরুদেব নেই। কি দেখলো? ঘর খোলা, দক্ষিণ দিকের খাট উত্তর দিকে, ক্যাম্বিসের ব্যাগটা জানলা ছেড়ে মেঝেতে নেমেছে, কোষাকুষি আসন প্রভৃতি পূজা আহ্নিকের জিনিসপত্র এলোমেলো, স্থানভ্রষ্ট। ঘরে গুরুদেব নেই। এসব দেখে তিনি অবাক হয়ে গেলেন। এর কারণ কিছুতেই বুঝতে পারলেন না। অবশেষে গুরুদেবের সাক্ষাৎ পেলেন। বারান্দার এক কোণে অন্ধকারে একটা মানুষের মতো একজনকে দেখতে পেলেন। কাছে গিয়ে তিনি যে গুরুদেব তা বুঝতে আর অসুবিধে হলো না। এসব যে লালুর কাণ্ড তা বুঝতে তার অসুবিধে হলো না। তার ঘাড়ে মাস্টার চাপানোর চেষ্টার প্রতিশোধ নিয়েছিল লালু নন্দরানীর গুরুদেবকে জব্দ করে। মশারির উপর বরফ রেখে সারা রাত স্বস্তিতে ঘুমোতে দেয়নি সে। গুরুদেবের কাছে সবকিছু জানতে পেরে নন্দরানী লালুর উপর যা যার পর ক্ষিপ্ত যার পর অন্তস্থ জয়াকার পর যার পর ক্ষিপ্ত হয়ে তাকে ধরে আনার জন্য লোক পাঠালেন। নেক্সট কোয়েশ্চেন। অব্যক্ত আশঙ্কায় চেঁচিয়ে উঠলেন, ঠাকুর মশাই, ঠাকুর মশাই! কেন চেঁচিয়ে উঠলেন ঠাকুর মশাই বলে তিনি কাকে ডাকলেন? তিনি কেন চেঁচিয়ে উঠলেন? তারপর কি ঘটলো? শরৎচন্দ্রের লালু গল্পে লালুর মা নন্দরানী চেঁচিয়ে উঠলেন ঠাকুর মশাই বলে তিনি তাঁর গুরু স্মৃতিরত্ন মশাইকে ডাকলেন। নন্দরানী গুরুদেবকে ঘরের মধ্যে দেখতে না পেয়ে আশঙ্কিত তালবস্য ময়কস্যইত আশঙ্কিত হয়ে পড়েন। কোথাও দেখতে না পেয়ে ভয়ে তার প্রাণ বের হয়ে হবার জোগাড় হয়। অবশেষে বারান্দার এক কোণে একটা মানুষের মতো কিছু তার চোখে পড়ে। গুরুদেব ঘরের দুগ্ধ কোমল শয্যা ছেড়ে গুরুদেব ঘরের দুগ্ধ কোমল শয্যা ছেড়ে বারান্দার অন্ধকারে বসে কেন, এই আশঙ্কায় তিনি চেঁচিয়ে ওঠেন। তারপর স্মৃতিরত্ন মশাই নন্দরানীকে ডেকে চোখ মেলে নন্দরানীর ডাকে চোখ মেলে তাকালেন। ধীরে ধীরে সোজা হয়ে বসলেন। গুরুদেবের এই শোচনীয় অবস্থা দেখে নন্দরানী লজ্জায় ভয়ে ভাবনায় কেঁদে ফেললেন। তার এখানে এভাবে বসে থাকার কারণ জিজ্ঞেস করলেন। স্মৃতিরত্ন মশাই অত্যন্ত দুঃখের সঙ্গে জানালেন যে সারা রাত দুঃখের তার অন্ত ছিল না। তার হাত থেকে রক্ষা পেতেই তিনি অগত্যা বারান্দার অন্ধকারের কোণে আশ্রয় নিয়েছিলেন। ঘরের মধ্যে বৃষ্টি পড়ার কথা, ক্যাম্বিসের খাট টানার কথা, সেখান থেকে বেরিয়ে বারান্দায় পরিত্রাণ পাওয়ার চেষ্টা
পর অয়হস্যই তয়রফলা আকার মূর্ধন্য, মানে ওই এর মতো দেখতে। পরিত্রাণ পাওয়ার চেষ্টা, সেখানে মশার আক্রমণও এর মতো দেখতে করে একটা ওই এর গায়ে মানে মাকড়ি টাইপের আক্রমণ, সেখানে মশার আক্রমণ, তারপর বারান্দার কোণে আশ্রয় গ্রহণ, সব শুনে নন্দরানী বুঝতে পারলেন গুরুদেবের এই অবস্থার জন্য কে দায়ী। নেক্সট কোয়েশ্চেন। নন্দরানী ভয়ে, ভাবনায়, লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞেস করলেন, নন্দরানী কে? তিনি কাকে কি জিজ্ঞেস করলেন? নন্দরানীর এরকম অবস্থার কারণ কি? জিজ্ঞাসা করে তিনি কি উত্তর পেলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লালু গল্পে নন্দরানী লালুর মা। তিনি ভাগলপুরের একজন অবস্থাপন্ন উকিলের গৃহিণী এবং স্মৃতিরত্নের শিষ্যা। তালবস্যয় হস্যই পেটকাটা মূর্ধন্যস্যয় জফলা আকার। তিনি গুরুদেব শাস্ত্রীকে স্মৃতিরত্নকে ঘর থেকে বাইরের বারান্দায় এসে অন্ধকারে এক কোণে রাত কাটাবার কারণ জিজ্ঞেস করলেন। স্মৃতিরত্ন। নন্দরানী দীর্ঘদিনের বাসনা, গুরুদেব তার নতুন বাড়িতে আসবেন, পায়ের ধুলো দেবেন, তার স্পর্শে তার বাড়ি পবিত্র হবে, তাই গুরুদেব তিনি বাড়িতে তাই গুরুদেব তার বাড়িতে আক্রমণ করে এনেছেন। গুরুদেবকে তিনি তাই তার বাড়িতে আমন্ত্রণ করে এনেছেন। দন্তন্বয় তয়রফলা মূর্ধন্য, আমন্ত্রণ করে এনেছেন। তার এহেন হয়কার দন্তন্য এহেন অপদস্থ হওয়ায় নন্দরানী মরমে মরে যান। তার এহেন অপদস্থ হওয়ায় নন্দরানী মরমে মরে যান। তার মুখ দেখাবার উপায় থাকে না। জিজ্ঞাসা করার পর গুরুদেব জানান যে নতুন বাড়িতে ছাদটা ঠিকমতো ঢালাই না হওয়ায় পশ্চিম রোদে ফেটে চৌচির হয়ে গেছে। পশ্চিম রোদে ফেটে চৌচির হয়ে গেছে। আচ্ছা। কালকের বৃষ্টি বাদল তো বাইরে পড়েনি, সমস্তই তার উপর পড়েছে। খাট টেনে যেখানেই নিয়ে গেছেন সেখানেই জল পড়েছে, পাছে মাথার উপর ছাদ ভেঙে পড়ে, এই আশঙ্কায় তিনি বাইরের বারান্দায় বেরিয়ে আসেন। সেখানেও পঙ্গপালের মতো মশার আক্রমণ। সমস্ত রাত্রি সারা দেহের রক্ত তার চুষে খেয়েছে। জয়স্য পেটকাটা মূর্ধন্যস্য একা, চুষে খেয়েছে। তিনি একবার এধারে গেছেন, একবার এধারে এসেছেন, একবার উধারে গেছেন, একবার এধারে এসেছেন, কিন্তু মশাদের হাত থেকে নিস্তার পাননি। নেক্সট কোয়েশ্চেন। স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন। কে হতবুদ্ধি হয়ে গেলেন? তার স্ত্রী কি কাণ্ড করছিল, তার স্ত্রীর এরূপ কাণ্ড করার কারণ কি? হতবুদ্ধি তিনি কি করলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লালু গল্পে লালুর বাবা স্ত্রী নন্দরানীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন। তার স্ত্রী সমস্ত ব্যাপারটা বুঝতে পারে। মশারির চালে কাপড় জড়ানো, বরফের টুকরো দেখে তার আর বুঝতে অসুবিধে হয় না এই কাজ লালুর। কারণ নতুন ছাদ, তার উপর 3 তলার ছাদ ফুঁড়ে একতলা ছাদ দিয়ে জল পড়বে কি করে? মশারিতে হাত দিয়ে বুঝতে পারলেন তখনও ফোঁটা ফোঁটা জল পড়ছে। পাগলের মতো ছুটে গিয়ে সম্মুখে যাকে পেলেন তাকেই হুকুম দিলেন, হারামজাদা লোকটিকে যেখান থেকে পারে যেন মেরে ধরে আনে, হারামজাদা লালুকে। স্ত্রীর এই অবস্থা দেখে লালুর বাবা হতবুদ্ধি হয়ে পড়েন। তার স্ত্রীর এরূপ কাণ্ড করার কারণ তার গুরুদেব স্মৃতিরত্ন মশাই হেনস্থা, লাঞ্ছনা, অপমান যা তার ছেলে লালু করেছিল। মশাইকে হেনস্থা, লাঞ্ছনা, অপমান তার ছেলে লালু করেছিল। লালুর বাবাকে নন্দরানী সব ব্যাপারটা বোঝালেন, জানালেন যে তিনি এই দোষী ছেলেকে নিয়ে আর ঘর করতে পারবেন না। লালুর বাবা সব ব্যাপারটা বুঝে অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন।
অবশ্য মনে মনে যে কৌতুক অনুভব করলেন না তা নয়। নেক্সট কোয়েশ্চেন, গুরুদেবের ব্যাপারটা সমস্ত বুঝলেন? গুরুদেবকে তিনি কোন ব্যাপারটা বুঝলেন? তিনি কিভাবে ব্যাপারটা বুঝতে পারলেন? ব্যাপারটা বুঝে তিনি কি করলেন? গুরুদেব ফরিদপুর নিবাসী স্মৃতিরত্ন মশাই গতকাল রাত্রে ব্যাপারটা অনুধাবন করতে পারলেন। গতকাল রাত্রের ব্যাপারটা অনুধাবন করতে পারলেন। লালু যে মশারির চালে কাপড় মুড়ে বরফ রেখেছিল, যা থেকে সারা রাত তার গায়ে জল পড়েছে, সমস্ত বিছানা ভিজেছে, তার কারণ বুঝতে পারলেন। তাই খাট বিছানা এপাশ ওপাশ করেও জল পড়া বন্ধ হয়নি। তিনি একবারও ভেবে দেখেননি যে তিনতলা বাড়ির ছাদ ফুটো হয়ে একতলা ছাদ থেকে জল পড়া সম্ভব কিনা। তিনি বুঝলেন যে তিনি কোনো কিছু না ভেবেই ঘরের মধ্যে ক্যাম্বিসের খাট এপাশ ও ওপাশ করেছেন, চরকির মতো খাট নিয়ে সারা ঘর ঘুরেছেন। জল যে মশারির চাল থেকে পড়ছিল তা তিনি বুঝতে পারেননি, এতক্ষণে বুঝতে পারলেন ব্যাপারটা ঘরের ছাদ ফুটো হয়নি, জল পড়েছে মশারির চাল থেকে। হেসে উঠলেন। তিনি যদি মশারির চালটা একবার দেখতেন তাহলেই তাকে এই ভোগান্তি ভুগতে হতো না। তার নির্বুদ্ধিতার জন্যই তিনি শাস্তি পেয়েছেন, তাই বুঝে তিনি হেসে ফেললেন। নেক্সট কোয়েশ্চেন, এরপর লালু দিন 15 আর এ বাড়ির ত্রিসীমানা পা দিল না। লালুর পরিচয় দাও। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লালু গল্পে লালু হলো কেন্দ্রীয় চরিত্র। তার মায়ের নাম নন্দরানী, বাবা নামকরা উকিল। পড়াশোনায় সে যথেষ্ট ভালো, ক্লাসে প্রথম ব্যতীত দ্বিতীয় হয় না। ব্যতীত বয়জফলা তয়দীর্ঘইত, প্রথম ব্যতীত দ্বিতীয় হয় না। তবে দুষ্টু বুদ্ধিতে তার জুড়ি মেলা ভার। লালু নিজের বাড়ির ত্রিসীমানায় আসেনি। তয়রফলা হস্যই ত্রি দন্তস্বয় দীর্ঘই ময়াকার দন্ত নয়াকার অন্তস্থ, ত্রিসীমানায় আসেনি। কারণ নন্দরানীর গুরুদেবকে সে জব্দ করতে গিয়ে মায়ের কোপে পড়েছে। গুরুদেবকে যেভাবে সে নাস্তানাবুদ করেছে তাতে মা নন্দরানী তার পিঠে চাবুক ভাঙবে। তাই মায়ের ভয়ে সে 15 দিন নিজের বাড়ির ত্রিসীমানায় পা দেয়নি। লালু দিন 15 তার মাসির বাড়িতে ছিল। গ্রামের অপর প্রান্তে তার মাসির বাড়ি। মায়ের মারের হাত থেকে বাঁচার জন্য সে মাসির বাড়িতে আশ্রয় নেয়। বহাল তবিয়াতে মাসির আদরে কাটিয়ে বাড়ির অবস্থা বুঝে 15 দিন পর সে বাড়ি ফেরে। তখন অবস্থা অনেক শান্ত হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন, মাসিমা তাকে আসতে দিলেন না। মাসিমা কে? তিনি কাকে আসতে দেননি? কে কাকে এই খবরটা দেয়? কেন মাসিমা তাকে আসতে দেননি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লালু গল্পে মাসিমা হলেন লালুর মা নন্দরানীর ছোট বোন। গ্রামের অন্য পাড়ায় তার বাড়ি। মাসিমা তার আদরের বোনপো লালুকে বাড়ি ফিরে আসতে দেননি। গুরুদেবের প্রতি অশালীন আচরণের জন্য লালুর মা নন্দরানী লালুর উপর যার পর নাই এই কথাটা 100 বার এসছে। অন্তস্থ জয়াকার যার পর দন্তন্বয়াকার হস্যই, যার পর নাই ক্ষিপ্ত হয়ে বাড়ির চাকরদের লালুকে ধরে আনতে বলেন। কিন্তু মাসিমা লালুকে আসতে দিলেন না, এ খবর দেয় নন্দরানীর বাড়ির চাকর বাকরেরা। মাসিমা লালুকে আসতে দেননি কারণ তিনি লালুকে অত্যন্ত স্নেহ করতেন। তিনি বুঝতে পেরেছিলেন লালু এমন কিছু করেছে যার জন্য কঠোর শাস্তি পাওনা হয়েছে। নন্দরানী যার পর নাই ক্ষিপ্ত হয়ে তাকে অবশ্যই শাস্তি দেবেন, সেটা তিনি সহ্য করতে পারবেন না। কিন্তু কিছুদিন পর রাগ কমে যাবে, তখন লালু নিরাপদে বাড়ি আসতে পারবে। নেক্সট কোয়েশ্চেন, যে সে জানতো বাড়ির মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান। সে বলতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লালু গল্পের কেন্দ্রীয় চরিত্র লালুকে বোঝানো হয়েছে। লালুর নিত্য নূতন দুষ্টুমি থামাতে বাড়ির মাস্টার ডাকার প্রসঙ্গ উঠেছে। লালুর দুষ্টু বুদ্ধির জন্য মা নন্দরানী পা মুচকে 7-8 দিন খুঁড়িয়ে চলতে বাধ্য হন। তাই তিনি লালুর বাবাকে লালুর জন্য বাড়িতে একজন মাস্টার রাখার ব্যবস্থা করতে বলেন, যিনি তাকে শাসনের মধ্যে রেখে শায়েস্তা করতে পারবেন। তালবস্যয় আকার অন্তস্থ একা দন্তস্বয়ত একা, শায়েস্তা করতে পারবেন। লালুর বাবা এ ব্যাপারে নন্দরানীর কথা রাখতে পারেননি।
তিনি বলেন, লালু লেখাপড়ায় ভালো, নিজে অনেক দুঃখ সহ্য করে লেখাপড়া শিখে বড় উকিল হয়েছেন। লালুও তেমনি নিজে নিজে লেখাপড়া করে বিদ্যা লাভ করে, কিন্তু তিনি শর্ত দেন যেন লালু পরীক্ষায় প্রথম না হয়ে দ্বিতীয় হবে, সেদিন তার জন্য মাস্টার রাখা হবে। এই ব্যাপারের পর মাস্টার রাখার ব্যাপারটি চাপা পড়ে যায়। বাড়িতে মাস্টার ডাকা, পুলিশ ডাকার সামিল। মাস্টার মশাই অত্যন্ত কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে ছাত্রদের চালাতে শেখান। নিয়মানুবর্তিতা দন্তনয় হস্যই অন্তস্থ অ ময়াকার দন্তনয় হস্যৌ ব তয়রে হস্যই তয়াকার র, বর্তিতার মধ্যে ছাত্রদের চলতে শেখান। সেখানে কোনরূপ শিথিলতার তালবস্যয় হস্যই থয়স্যই ল দয়াকার শিথিল তার প্রশ্ন ওঠে না। যেমন অপরাধীদের ব্যাপারে পুলিশের কোনরূপ শিথিলতার প্রশ্ন ওঠে না, তাই লালুর কাছে বাড়িতে মাস্টার ডাকা আর পুলিশ ডাকা একই ব্যাপার। নেক্সট কোয়েশ্চেন। আর একদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন। কার কথা বলা হয়েছে? তিনি আর একদিকে মুখ ফিরিয়েছিলেন কেন? তার ওভাবে দাঁড়ানো কি যুক্তিসঙ্গত ছিল? শেষে লালু সম্পর্কে কি জানা গেল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লালু গল্পে লালুর বাবা সম্পর্কে বলা হয়েছে, নন্দরানীর বাড়িতে তার গুরুদেবের নাস্তানাবুদ অবস্থার জন্য লালুই দায়ী। নন্দরানী তাই যার পর নাই রেগে গিয়ে বাড়ির চাকরদের লালুকে ধরে আনতে বলেন, এবং এ ব্যাপারে লালুকে টিট টিট করার আবেদন জানালে। লালুর বাবা ব্যাপারটা বুঝতে পারেন এবং কৌতুক বোধ করে অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকেন। ঢিঢ হবে বোধহয়। না, ওই সময় ওভাবে দাঁড়ানো তার যুক্তিসঙ্গত হয়নি। তাছাড়া তিনি কী বা করতে পারতেন? গুরুদেবের বোকামির জন্যই ব্যাপারটা ঘটেছে। মনে মনে লালুর দুষ্টু বুদ্ধির তারিফ করা ছাড়া তার আর কিছুই করার ছিল না। শেষে লালু সম্পর্কে জানা যায়, সে লালুর মায়ের হাত থেকে বাঁচার জন্য সে ও পাড়ায় তার মাসির বাড়িতে চলে যায়। চাকররা তাকে আনতে গেলেও মাসি তাকে আনতে দেননি, কারণ মাসি জানতেন এই সময় লালুকে ছেড়ে দিলে দিদি নন্দরানী রাগের মাথায় লালুকে মারধর করবে। তাই খাবার দিয়ে লালুকে শান্ত করে বেশ কয়েকদিন বাড়িতে রেখে দেন। লালু তার বাড়ির ত্রিসীমানায় দিন 15 পা দেয় না। নেক্সট কোয়েশ্চেন। কিন্তু বলতে বলতেই সহসা তার মনে হলো। কার কি মনে হলো? কোন প্রসঙ্গে তার এমন মনে হলো? ঘরে গিয়ে তিনি কি দেখলেন? তারপর তিনি কি করেন? লালু গল্পে লালুর মা নন্দরানীর মনে হলো, নন্দরানীর মনে হলো তার গুরুদেবের দুর্গতি জন্য হয়তো লালুই দায়ী। নন্দরানীর গুরুদেব নন্দরানীর নতুন বাড়িতে তাকে আশীর্বাদ করতে এসে লালুর দ্বারা নাস্তানাবুদ হন। মশারির চালে বরফ রেখে লালু গুরুদেবকে সারা রাত ছুটিয়ে মেরেছেন। গুরুদেব ভাবলেন নন্দরানীর নতুন বাড়ির ছাদ বোধহয় ফেটে চৌচির হয়ে গেছে। আর তখনই নন্দরানীর মনে হলো তার পিছনে লালুর হাত নেই তো। এই প্রসঙ্গেই এই উক্তি। বা ঘরে গিয়ে নন্দরানী দেখতে পেলেন ঘরের সব জিনিস লণ্ডভণ্ড। দক্ষিণ দিকের খাট উত্তর দিকে, গুরুদেবের ক্যানভিসের ব্যাগটা জানলা ছেড়ে মাঝখানে মেঝেতে নেমেছে। কোষাকুষি, আসন প্রভৃতি পূজাহ্নিকের হয় দীর্ঘ বর্গের জয় আকার হয় দন্তন্বয় হস্যই কয়কার পূজাহ্নিকের জিনিসপত্রগুলো সব এলোমেলো, স্থানভ্রষ্ট। ঘর ফাঁকা, গুরুদেব ঘরে নেই। অবস্থা অবস্থা দেখার পর নন্দরানীর চোখ পড়ল বারান্দার বেঞ্চির এক কোণে। আলো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে আছে। সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখতে পেলেন গুরুদেবকে। অব্যক্ত আশঙ্কায় চেঁচিয়ে উঠলেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই বলে। অব্যক্ত আশঙ্কায়, মানে যে আশঙ্কা বলে বোঝানো যায় না, অব্যক্ত আশঙ্কায় চেঁচিয়ে উঠলেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই বলে। গভীর রাতে আকস্মাৎ তার ঘুম ভেঙে গেল।
কার ঘুম ভেঙে গেল, তিনি কোথায় ঘুমিয়েছিলেন, হঠাৎ তার ঘুম ভেঙে গেল কেন, ঘুম ভাঙার পর তিনি কি করলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লালু গল্পে নন্দরানী গুরুদেব স্মৃতিরত্নের ঘুম ভেঙে যাওয়ার কথা বলা হয়েছে। গুরুদেব স্মৃতিরত্ন মশাই নন্দরানীর 3 তলা বাড়ির একতলায় সবচেয়ে ভালো ঘরটিতে নতুন ক্যাম্বিসের খাটে নতুন শয্যায় ঘুমিয়েছিলেন। হঠাৎ তার ঘুম ভেঙে যাওয়ার কারণ হিম শীতল জলের ফোঁটা মশারির জাল ভেদ করে তার সুস্পষ্ট নধর শরীরের উপর পড়ছিল। বরফ শীতল ঠান্ডা জলে তার শরীরে কাঁপন ধরিয়ে দেয়। হতচকিত গুরুদেব দেরি না করে মশারির বাইরে এসে পেটটা মুছে ফেলেন। যে মনে মনে বলেন, পশ্চিমের কড়া রোদে নন্দরানীর নতুন ছাদটাই ফেটে গেছে, তাই জল পড়ছে। তিনি ফিতের খাট ধরে মশারি শুদ্ধ খাটটি একবার টেনে নিয়ে উঠে পড়েন, কিন্তু আধ মিনিটের মধ্যে আবার জল পড়তে আরম্ভ করে। স্মৃতিরত্ন বারবার উঠে খাট সরিয়ে একবার এপাশে আনেন, পরের বার ওপাশে নিয়ে যান, কিন্তু জল পড়া বন্ধ হয়নি। ছাদটা পুরোপুরি ফেটে গেছে। ভেঙে পড়ার আশঙ্কায় তিনি ঘরের বাইরে বারান্দায় এসে একটি বেঞ্চে বসেন। সেখানে মশার আক্রমণে অতিষ্ঠ হয়ে বারান্দার এক কোণে বসে পড়েন। মনে মনে স্থির করেন, সকাল হলেই তিনি প্রথম ট্রেন ধরে বাড়ির পথে যাত্রা করবেন। কিন্তু এইভাবে কখন যে ঘুমিয়ে পড়েছেন তা জানেন না। পরের দিন নন্দরানী গুরুদেবকে বারান্দার এক কোণে দেখে অবাক হয়ে ওঠেন। বিষয় সংক্ষেপে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু একটি দুষ্টু বুদ্ধি সম্পন্ন ছেলে, যার মাথায় সবসময় দুষ্টু বুদ্ধি উদয় হতো। একবার একটা রাবারের সাপ নিয়ে সে তার মাকে এমন ভয় পাইয়েছিল যে মা হাত পা মুচকে 7 দিন অসুস্থ ছিলেন। এই সময় তিনি বাড়িতে মাস্টার রেখে তাকে পড়াশোনার কথা বলেন, কিন্তু লালুর বাবা তাতে রাজি হননি। তবে তিনি একটি শর্ত দিয়েছিলেন, যদি লালু ক্লাসে প্রথম না হয় দ্বিতীয় হয়, তবেই তাকে বাড়িতে মাস্টার রেখে পড়াবেন। যাই হোক, মায়ের এইরূপ ইচ্ছার জন্য লালু মায়ের উপর যার পর নাই রেগে যায় এবং মাকে জব্দ করার জন্য নানা ফন্দি আঁটতে থাকে। লালুর সামনে যে সে সুযোগও একদিন এসে গেল। তাদের 3 তলার নতুন বাড়িতে মা নন্দরানী তার গুরুদেবকে নিয়ে আসার কথা ভাবলেন। কিন্তু বয়সের কারণে গুরুদেব আসতে পারছিলেন না। হঠাৎ লালুর মা নন্দরানীর কাছে একটা চিঠি আসে। চিঠিতে লিখেছেন নন্দরানীর গুরুদেব চিঠিটি লিখেছিলেন নন্দরানীর গুরুদেব স্মৃতিরত্ন মশাই। চিঠিতে তিনি জানিয়েছিলেন যে তিনি সূর্যগ্রহণ উপলক্ষে কাশী এসেছেন এবং সেখান থেকে ফেরার সময় নন্দরানীর বাড়ি হয়ে ফিরবেন। চিঠি পাওয়া মাত্রই নন্দরানী গুরুদেবের আপ্যায়নের আয়োজন শুরু করে দেন। একতলার একটি ঘর পরিষ্কার করে সেখানে গুরুদেবের পূজা করার ও শোবার ব্যবস্থা করেন। গুরুদেব যথাসময়ে হাজির হলে নন্দরানী তার সেবা যত্নে কোনো ত্রুটি রাখলেন না। গুরুদেবের খাওয়া ও শোয়ার বন্দোবস্ত করে তিনি শুয়ে পড়লেন, কিন্তু মাঝরাতেই হলো বিপত্তি। বিছানায় শায়িত গুরুদেবের পেটের উপর ফোঁটা ফোঁটা ঠান্ডা জল পড়তে শুরু হয়। গুরুদেব মনে মনে ভাবলেন, হয়তো বাইরের ঝড় বৃষ্টির কারণে ছাদ ফুটো হয়ে জল পড়ছে। তাই তিনি মশারি শুদ্ধ খাটটি সরিয়ে শোবার ব্যবস্থা করলেন, কিন্তু যেখানেই খাট সরান না কেন জল পড়া বন্ধ হলো না। গুরুদেব মনে মনে ভাবলেন, পুরো ছাদটাই হয়তো ফেটে গেছে। তাই মাথায় ছাদ পড়ে পড়ে ভেঙে পড়ার ভয়ে তিনি বেরিয়ে চাকর বাকরদের ডাকতে শুরু করলেন, কিন্তু সেই রাত্রে কারো সাড়া না পেয়ে মহা সমস্যায় পড়লেন। অবশেষে কোনো উপায় না দেখে তিনি বারান্দার একটি বেঞ্চির উপর শোয়া চেষ্টা করলেন, কিন্তু সেখানেও বিপত্তি। কোথা থেকে শয়ে 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 মশা এসে তাঁকে কামড়াতে শুরু করলো। এরকম সংকটে পড়ে গুরুদেব ঠিক করলেন, কোনোভাবে রাতটা কাটালেই সকালের গাড়ি ধরে তিনি বাড়ি ফিরে যাবেন। এরপর ক্লান্তিতে যখন সে ঘুমিয়ে পড়েছেন, তা কখন যে ঘুমিয়ে পড়েছে তার ঠিক নেই।
নন্দরানী ভোরবেলা উঠে গুরুদেবকে বারান্দার এক কোণে জড়সড় হয়ে বসে থাকতে দেখে ভয়ে লজ্জায় কেঁদে ফেলেন। গুরুদেবের মুখে এই অবস্থার কারণ জানতে পেরে তিনি বলেন, তার 3 তলা বাড়ি, 1 তলায় গুরুদেব শুয়েছিলেন, তাই ছাদ ফুটো হয়ে জল পড়ার সম্ভাবনা একেবারেই নেই। তখন তার বুঝতে অসুবিধে হয় না যে এই ঘটনার পিছনে নিশ্চয়ই লালুর হাত আছে। নন্দরানী গুরুদেবের ঘরের বিছানার মশারির উপর দেখতে পান একখণ্ড বরফ পুঁটলি মোড়া অবস্থায় মশারির ছাদে পড়ে রয়েছে, আর তা থেকে তখনও ফোঁটা ফোঁটা জল পড়ছে। সারা রাত বিছানাটা সারা সারা বিছানাটাই প্রায় ভিজে গেছে। প্রচণ্ড রেগে সে অভিমানে ক্ষিপ্ত হয়ে নন্দরানী চাকর বাকরদের হুকুম দিলেন, যেখান থেকে পাবে তারা যেন লালুকে মারতে মারতে ধরে নিয়ে আসে। নন্দরানীর এই ক্ষিপ্ত মূর্তি দেখে লালুর বাবা ঘাবড়ে যান। তিনি এর কারণ জিজ্ঞেস করলেন। নন্দরানী রাগ রাগত স্বরে জানান যে লালু রাগত স্বরে রয়াকার গ ত দন্তস্বয় ব রয়কার রাগত স্বরে জানান যে লালুকে সেদিনই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে, নইলে তিনি গঙ্গার জলে ডুবে মরবেন। সমস্ত ব্যাপারটা বুঝতে পেরে গুরুদেব নিজের নির্বুদ্ধিতার জন্য হেসে ফেললেন। লালুর বাবা লজ্জিত হয়ে মুখ ফিরিয়ে নেন। চাকর বাকররা ফিরে এসে জানায় লালু তার মাসিমার বাড়িতে রয়েছে এবং সেখানে সে বেশ আনন্দেই আছে, খাওয়া দাওয়া করছে। লালু ভয়ে প্রায় 15 দিন বাড়িমুখো হয়নি, মাসির বাড়িতে থেকে যায়।